একজন পুলিশ অফিসার। অনেকদিন পর গ্রামে আসলাম। চাকরি জীবনে প্রবেশের পর গ্রামে তেমন একটা আশা হয় না। গ্রামে এসে একটা খবর শুনে শরীরটা থমকে গেল। গ্রামে তেমন একটা আশা হয় না। গ্রামে এসে একটা খবর শুনে শরীরটা থমকে গেল। চমকে উঠলাম। রহিম কাকা নাকি গত দুদিন আগে মারা গেছে। খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তার সাথে আমাদের কতই না স্মৃতি ছিল। আমরা ছোটবেলায় যখন তাদের বাড়ির উঠোনের আম গাছ থেকে আম চুরি করে খেতাম, আর যখন সে আমাদেরকে ধরে ফেলত, তখন তিনি শুধু একটা কথাই বলতো, চুরি করে খাচ্ছিস খা, কিন্তু তোর চাচির হাতে ধরা পড়িস নে, তাহলে আর রক্ষী নেই। যাকে সেসব কথা। খবরটা শুনে আমি সোজা রহিম চাচাদের বাড়িতেই চলে আসলাম। বাড়ির উঠোনে গিয়ে একটু ডাকাডাকি করতেই দরজা খুলে বাইরে আসলো পাকা চুলওয়ালা একটি মহিলা। খেয়াল করে দেখলাম রহিম চাচার স্ত্রী। কে গো বাবা, তুমি এত ডাকাডাকি করছো কেন? আমি বুঝলাম চাচি আমাকে চিনতে পারেনি, আর চিনবেই বা কি করে? অনেকদিন পরে গ্রামে আসলাম তো, তাই দেখাও হয়নি। চাচি, আমি তো তোমাদের বশির ভাইয়ের ছেলে অনন্ত, চিনতে পেরেছো আমায়? আমার এই কথাটা শুনতেই চাচি রেগে গিয়ে বলল, ওরে মুখ পোড়া, তুই এখানে আসছিস কে? চলে যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। এমন ইতস্তত ব্যবহার আমি চাচির কাছে আশা করিনি। বিরক্ত বোধ করলাম, আর একটু অবাক হলাম। এসব ভাবতে ভাবতেই বাড়ির দিকে রওনা দিলাম। নিঝুম রাত, অন্ধকার চারপাশ, বাঁশবাগানের পথ ধরে হাঁটছি। হঠাৎ কি যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো। আমি সাথে সাথে পিছনের দিকে করলাম, আর দেখলাম পিছনে কেউ নেই। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। এবার একটু ভয় পেলাম। আমি আর সেখানে দেরি করতে চাচ্ছিলাম না, তাই দ্রুত হাঁটা শুরু করলাম। হঠাৎ আবার কে যেন পিছন থেকে ডাকলো। শরীরটা শিউরে উঠল। আমি পিছনে ফিরে তাকানোর আগে লোকটা আমার সামনে চলে আসে। বাবা অনন্ত, রাগ করিস নে বাপ, আসলে তোর চাচির মাথাটা একটু গোলমেলে হয়েছে তো, তাই এমন করেছে, কিছু মনে করিস না তুই। হ্যাঁ বুঝলাম, তাই বলে এমন ব্যবহার? এখনো রাগ করে আছিস? আসলে তোর রহিম চাচা রোগে ভুগে অনাহারে অনেক কষ্ট করে শেষ বয়সে মারা গেল তো, তাই তোর চাচি কষ্টে পাথর হয়ে গেছে। কিন্তু আমি তো শুনলাম রহিম চাচার ছেলে বিজয় ভালো পোস্টে ঢাকাতে চাকরি করে, তার তো তার বাবা মাকে কষ্টে রাখার কথা না। ঠিকই শুনেছ, বিজয় ঢাকাতে বিয়ে করে সেখানেই থাকে, বাড়িতেও আসে না, আবার বাড়ির মানুষের খোঁজ খবরও নেয় না। এমনকি গত দুদিন আগে যে তার বাবা মারা গেল, সে তার বাবার কবরে মাটিটাও দিতে আসেনি। কথাটা শুনে বুকের বাঁ পাশে যেন নাড়া দিয়ে উঠল, চোখ দিয়ে অঝরে পানি গড়াতে থাকলো। লোকটার দিকে তাকিয়ে যখনই তার পরিচয় জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি তো রহিম চাচা। রহিম চাচা? কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি তো দুদিন আগে মারা গেছেন। শরীরটা শিউরে উঠল। ভালো থাকিস বাবা, নিষ্ঠুর দুনিয়ায়, আর বাবা মায়ের খেয়াল রাখিস, তাদেরকে কখনো কষ্ট দিস না। রহিম চাচা বাঁশ বাগানের দিকে যেতে যেতে হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, যে বাবা মা ছোটবেলা থেকে তার সন্তানদেরকে নিজেরা কষ্ট করে তাদেরকে বড় করে তুলল, সেই সন্তানরাই কিভাবে পারে তার বাবা মাকে কষ্ট দিতে? দুনিয়াটা সত্যিই অদ্ভুত। সত্যিই আমরা মানুষ হিসেবে কতটাই না নিকৃষ্ট। আসো, আমার পাশে আসো, আমার জামা
জামাই যদি না আসে তাইলে তুমি আমার জামাই হইবা। ভাইজান, ভাইজান ও আমারে দইরা ফেলবো, আমারে বাঁচান ভাইজান, আমারে বাঁচান। শীতের রাত, করিম আর রতনের ভ্যানে আজ কোনো লাশ নেই। পাশের থানা থেকে এক দাপনের কাজ শেষ করে তারা খালি ভ্যান নিয়ে নিজেদের গ্রামের দিকে ফিরছে। কুয়াশায় চারপাশটা ঢেকে গেছে। রাস্তার পাশের বড় গাছগুলো যেন অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ভাইজান, সিলাই একটা গান গামো। এই নিঝুম রাস্তায় খালি ভ্যান চালাইতে বড় ফাঁকা ফাঁকা লাগতাছে। কেমন জানি একটা ঠান্ডা বাতাস পিঠের উপর দিয়ে চলে যাইতেছে। গাওনের দশা দেখছো? এত রাইতে গান গাইলে বনের জিনভূত সব তোর লোকে আইসা সুর মিলাইব। চুপচাপ ভ্যান চালারো তো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাইতে হইব। ভাইজান, একটু কান খাড়া কইরা শুনেন তো, এই কুয়াশার মধ্যে থাইকা সানাইয়ের আওয়াজ আসতেছে না? আরে, এই গভীর রাইতে এত মধুর সানাইয়ের সুর কই থেকে আসে? সামনে তো কোনো গ্যারাম নাই, খালি জঙ্গল আর পুরান দিঘি। ওই দেখেন ভাইজান, জঙ্গলের দিক থেকে বলতে আলো দেখা যাইতেছে, মানুষজনের গলার আওয়াজও পাইতেছি। চলেন না, একটু দেখি কি হইতেছে। না রতন, আমাকে কাজ ওইটা না, চল বাড়ি চল। ভাইজান, আমার পেটে বড্ড খিদা লাগছে। এত রাইতে মনে হয় কোনো ধনী গেরস্তের বাড়িতে বিয়া হইতেছে। আমরা দুইটা মানুষ যদি একটু হাত জোর কইরা দাঁড়াই, পেট বইরা ভাত খাওয়াইয়া দিব। চলেন না ভাইজান। রতনের জোরাজুরিতে করিম আর না করতে পারলো না। তারা ভ্যানটা রাস্তার পাশে রেখে জঙ্গলের ভেতরের সরু পথ ধরে আলোর দিকে এগোতে লাগলো। একটু এগোতে তারা দেখতে পেল এক বিশাল তাঁবু সাজানো হয়েছে। ভেতরে অনেক অনেক মানুষ রঙিন জামা কাপড় পরে ঘোরাঘুরি করছে। তাঁবুর সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। আসো বাজান আসো, তোমরা কি রাস্তা থেকে আইলা? বড্ড ভালো হইল, আমার মাইয়ার বিয়া, তোমরা অতিথি হইয়া আসছ, আমার খুব আনন্দ হইতেছে। চাচা মিয়া, আমরা এই পথ দিয়া ভ্যান নিয়ে যাইতেছিলাম, সামাইয়ের আওয়াজ শুই না একটু আসলাম আর কি। তা আপনাকে গ্যারামটার নাম কি? আর এত জাঁকজমক সাজাইছেন কিন্তু কোনো আওয়াজ নাই কেন? এইটা মায়াপুর গ্রাম বাজার। আমাগো গ্রামের মানুষ একটু শান্ত স্বভাবের, চিল্লাচিল্লি পছন্দ করে না। তোর আগে ভিতরে চলো, পেট বইটা খাইয়া দাও। দেখছেন ভাইজান, কপাল ভালো থাকলে গরম ভাত কপালে জুটে যায়। চলেন ভেতরে যাই। করিমের মনটা কেমন যেন খচখচ করছিল। বিয়ে বাড়ি, অথচ চারপাশটা বড় অদ্ভুত। বিয়ে বাড়ির মানুষজন হাত পা নাড়ছে, কথা বলার ভঙ্গি করছে, কিন্তু কোনো কোলাহল নেই। সবাই যেন খুব নিচু ফিসফিসে গলায় কথা বলছে, যা কান পাতলেও বোঝা যাচ্ছে না। তারা এগিয়ে গিয়ে খাবার জায়গায় বসলো। পূজার বিয়ে। ভাইজান, এটা তো মায়াপুর, তাই না? শুনছিলাম মায়াপুরের জমিদারের মায়ের নাম ছিল পূজা, আর পূজার বিয়ার সময় নাকি ডাকাত পড়ছিল, বিয়াটা সম্পন্ন হয় নাই। হরতন, তুই ঠিকই শুনছস, এইটাই সেই মায়াপুর। নে, এবার খাওয়াই মন দে। ভাইজান, এগুলা কি দিছে? কেমন কালো কালো চালের ভাত, আর তরকারিটা কেমন খড় করে গন্ধ করতেছে।